হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। আজকে আমরা এখানে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির উপরে 11 নম্বর মক টেস্ট ক্লাসকে করব। এর আগে যে মক টেস্ট আকারে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, না দেখা থাকলে প্লেলিস্ট ভিজিট করে কিন্তু অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসও আমরা টোটাল এখানে 40টি প্রশ্ন করব, যার মধ্যে আমাদের জিকে থেকে থাকবে 20টি প্রশ্ন, অঙ্কের ম্যাথের পার্টে 10টি এবং রিজনিংয়ের পার্টে থাকছে 10টি, টোটাল 40টি প্রশ্ন থাকছে। আজকের কোশ্চেন থাকছে, তোমাদের টার্গেট থাকছে 37 আউট অফ 40, 40-এর মধ্যে কিন্তু 37 কিন্তু পারতে হবে প্রত্যেককে। ফার্স্ট কোশ্চেন দেখো, ডিওএস ডস এর পূর্ণ অর্থ কী বা এর ফুল ফর্ম কী? একদম তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড কোশ্চেন নেওয়া আছে, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন নেওয়া আছে একদম। তো এটির ফুল ফর্ম হয়ে যাবে ডিস্ক অপারেটিং সিস্টেম। ডিস্ক অপারেটিং সিস্টেম হয়ে যাবে এর ফুল ফর্ম, অ্যান্সার অপশন ডি। বক্সিং ওয়ার্ল্ড কাপ 2025 আয়োজিত হলো কোথায়? তোমাদের রিকোয়েস্ট ছিল কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড করার, তো কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে এক দুটো করে প্রশ্ন। তো ভারত এখান থেকে উত্তর হয়ে যাবে, উত্তর অপশন এ। নেক্সট, কুমিদিনী লাখিয়া কোন নৃত্যের সঙ্গে যুক্ত? কুমিদিনী লাখিয়া ইনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ইনি কত্থকের সঙ্গে যুক্ত, কত্থক। নেক্সট, কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? এই কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি জম্মু কাশ্মীরে অবস্থিত, জম্মু কাশ্মীর, অ্যান্সার অপশন সি। প্রত্যেকটি প্রশ্নকে নিজের থেকে অবশ্যই করবে, বিশেষ করে অঙ্ক এবং রিজনিংগুলোকে খাতা কলমে কিন্তু সলভ করবে অবশ্যই। রামাপ্পা মন্দিরে কোন দেবতার পূজা হয়? এই রামাপ্পা মন্দির তেলেঙ্গানাতে অবস্থিত। শিবের পুজো হয় এখান থেকে, অ্যান্সার অপশন বি। HTML ড্যাশ ক্রিয়েট করতে ব্যবহৃত হয়। HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফুল ফর্ম, এর ফুল ফর্মটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এটি ওয়েব পেজ ক্রিয়েট করতে ব্যবহৃত হয়, ওয়েব পেজ, অ্যান্সার অপশন সি। তৃতীয় লিঙ্গের অধিকার কে রক্ষা করে? নালসা জাজমেন্ট, নালসা জাজমেন্ট, এই জাজমেন্ট তৃতীয় লিঙ্গের অধিকারকে রক্ষা করে। হাইড্রোজেন বোমাতে নির্গত বিশাল শক্তির উৎসটি কি? নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন উত্তর হবে অপশন বি, অপশন বি কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি একটি লিঙ্গ বৈষম্যের উদাহরণ? মেয়েদের কম বেতন দেওয়া এটি লিঙ্গ বৈষম্যের উদাহরণ এখানকার মধ্যে। নেক্সট কোশ্চেন, নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর, 6 বছর নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ। হাওয়া মহল কোন রাজ্যে অবস্থিত? হাওয়া মহল, পিঙ্ক সিটি বলা হয়, পিঙ্ক কালারের এটি, রাজস্থানের। কাকে পিঙ্ক সিটি বলা হয়? জয়পুরকে। নেক্সট, স্থানান্তর কৃষিকাজ ভারতে কি নামে পরিচিত? এই স্থানান্তর কৃষিকাজ ভারতে ঝুম নামে পরিচিত, ঝুম এখান থেকে উত্তর অপশন। নেতাজি প্রথম কবে কংগ্রেস সভাপতি হন? সুভাষচন্দ্র বসু, ইনি 1938-এ প্রথম হরিপুর অধিবেশনে কংগ্রেস সভাপতি হয়েছিল। সেকেন্ড টাইম ত্রিপুরা অধিবেশন 1939-এ হয়েছিলেন, যেখানে তিনি পদত্যাগ করেন। এবং গান্ধীজি কাকে সাপোর্ট করছিল এখানে? পত্রবী সীতারামাইয়া, বা এনার অপোনেন্টে কে ছিল? পত্রবী সীতারামাইয়া ছিলেন। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? মেরিনা, এটি কোথায়? তামিলনাড়ুতে, মেরিন বিচ। কোন ধারায় গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? ধারা 40-এ, ধারা 40, অ্যান্সার অপশন সি। 1986 সালে কোথায় পরমাণু দুর্ঘটনা ঘটে? চেরনোবিল,
ইউক্রেনে ভোপাল গ্যাস দুর্ঘটনাটা কত? ভোপাল 1984 2nd and 3rd ডিসেম্বর। হিরোশিমা কত? 1945। দিন ইলাহি কে প্রবর্তন করেন? আকবর দিন ইলাহি প্রবর্তন করেছেন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী? দামোদর পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। লাক্ষাদ্বীপের আদিবাসী কোন ভাষায় কথা বলে? মালায়ালাম। অ্যান্সার অপশন ডি। রাজ্যসভার সদস্য হতে ন্যূনতম বয়স কত লাগে? 30 বছর। 30 বছর অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন সি। জিকের এই 20টি প্রশ্নের মধ্যে কয়টা পেরেছো? প্রত্যেকে জানাবে। নেক্সট অঙ্কগুলোকে দেখি। এর ফার্স্ট কোশ্চেন আছে 120টি আপেল ও 135টি লেবু কত অধিক সংখ্যায় ছাত্রদের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে? কত অধিক সংখ্যায় ছাত্রদের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে? তো এখানে কি করতে হবে? গসাগু এখানে করতে হবে। এই 120 এবং 135-এর গসাগু নির্ণয় করতে হবে। তো নর্মালি যেভাবে গসাগু করো সেভাবে করো, অথবা ভাগ প্রক্রিয়ায় করো। 120 135 কত দিয়ে এক্স্যাক্টলি যাবে? 1 দিয়ে দিলে 120 আসলে কত? এখানে 15। এবার এখানে কি করতে হবে? ভাগ প্রক্রিয়ায় এখান দিয়ে ভাগ করবো কাকে? এইটাকে, যেটাতে প্রথমে একটা ভাগ হলো 120। কত টাইমস যাবে? 8 টাইম 120। এইদিকে যেটা দিয়ে একদম ভাগ এক্স্যাক্টলি চলে গেল এবং এখানে 0 চলে আসলো, যেটা দিয়ে ভাগে, এটাই নির্ণয়ের গসাগু। নির্ণয়ের গসাগু কত? 15 নির্ণয়ের গসাগু, এবং এটাই উত্তর। যে লেবু কত অধিক সংখ্যক? 15 জন। অধিক সংখ্যককে ভাগ এমনভাবে ভাগ করে যে সবাই সমানভাবে পাবে। এখানে 15 জন উত্তর হয়ে যাবে, 15 উত্তর হবে। উত্তর হবে অপশন সি। নেক্সট একটা সিম্পলিফিকেশন আছে। এত বড় একটা দেওয়া আছে ডাটা, এর মান কত হবে নির্ণয় করতে হবে। এরকম যখনই থাকবে ঘাবড়াবে না, জাস্ট শুধু স্কোয়ার এবং কিউবের ফর্মুলাগুলোকে একটু ভালোভাবে ঝালাই করে যাবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে স্কোয়ার এবং কিউবের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে একটু ভালো করে দেখে যাবে, বা এখন থেকে দেখে নাও। স্কোয়ার কিউবে একটা সূত্র আছে, উপরেরটা দেখো, এই যে কিউব, এটাকে আমি এ যদি ধরি, এটাকে যদি আমি বি ধরি, মানে উপরে আছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা আছে, সেটা হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা একটা ফর্মুলা। এবার দেখো এই ফর্মুলা অনুযায়ী এই যে এটা কি বললাম আমি? 0 পয়েন্ট, মানে এই যে ভিতরেরটা আছে এটা এ। তাহলে এই যে তলে এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে এটা যেটা দেখতে পাচ্ছি আমরা, এই ভ্যালুটা কিন্তু সেম চলে আসবে, উপরে এটা থাকবে। মানে নিচে একটা কি আসবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মানে আমি যদি এখানে এ ইজ ইকালস টু 0.36 ধরি এবং বি ইজ ইকালস টু যদি আমরা 0.1 ধরি, এই 0.1 ধরি, তাহলে এটা এ কিউব উপরে কি? এ কিউব মাইনাস বি কিউব। আর নিচেরটা কি? নিচেরটা এ স্কোয়ার প্লাস এই যে দেখো এ বি। এ বিটা কোথায়? 1, যেহেতু 1 গুণ করলে কি, এই যে একটা পয়েন্ট দেখো সামনে চলে এসছে, পয়েন্ট একটা আগে চলে এসছে, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি উপর নিচে এই দুটো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি? এ মাইনাস বি শুধু পড়ে থাকবে। এ মাইনাস বি পড়ে থাকা মানে কি? 0.362 মাইনাস 0.1 পড়ে থাকবে। তো এখান থেকে এটাকে যদি আমরা মাইনাস করি, তাহলে 0.1টা এখানে চলে আসবে, পয়েন্ট যেহেতু এখানে, তাহলে 262.0 এটা উত্তর হবে। জাস্ট এখানে কি এগুলো সব কেটে চলে যাবে, শুধু এখানে পড়ে থাকবে কি? এখানে এই যে 0.362, এখান থেকে মাইনাস করতে হবে আমাদের 0.1কে। এই 0.1 লাস্টে কেন লিখবে না? কারণ পয়েন্ট যেখান থেকে হয় সেখান থেকেই আমাদের লিখতে হবে। এই যে পয়েন্ট এইভাবেই লিখতে হবে। তাহলে 26, এটা যদি মাইনাস করি তাহলে এটা কি 2, এখানে কি পয়েন্ট, এখানে 0, তাহলে এটা উত্তর হবে। উত্তর হবে অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 4:1। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:1। পুত্রের বর্তমান বয়স কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো বর্তমান বয়স কত? 4x পিতার। পুত্রের x। এবার কী বলেছে? 5 বছর আগে, তাহলে 5 বছর আগিয়ে যাও, মাইনাস করে দাও 5 বছর আগে, এই মাইনাস করে দিচ্ছি 5 বছর আগে, সমান কার সঙ্গে হয়? অনুপাতটা কত? 7/1 সঙ্গে সমান। এবার কোনাকুনি গুণ করো আর x এর মান বের করো, তাহলে হয়ে যাবে। তাহলে কি? এখানে 7 একে 7x
মাইনাস 35 সমান সমান 4x মাইনাস 5, এটাকে এদিকে নিয়ে আসলে কত 3x, এটাকে এইদিকে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসের সঙ্গে মাইনাস 5 করলে কত আসবে 30, তাহলে এক্সের মানটা আসলো কত 10, এক্সের মান 10, তাহলে কি পিতার বয়স 4x মানে কত, পিতার বয়স 40 বছর, পুত্রের বয়স কত শুধু এক্স, এক্স মানে কত 10, পুত্রের বয়স কত 10, তাহলে পুত্রের বর্তমান বয়স চাওয়া হয়েছে, তাহলে কত হবে 10 বছর, উত্তর হয়ে যাবে অপশনে, অপশনে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এক ব্যক্তি 10 কিলোমিটার পার ঘন্টা বেগে 20 কিমি পথ ও 4 কিলোমিটার পার ঘন্টা বেগে 40 কিমি পথ অতিক্রম করে, সমগ্র পথের গড় গতিবেগ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। গড় গতিবেগ, গড়টা কি হয়, আচ্ছা গড় গতিবেগ এভারেজ স্পিরিট, গতিবেগ এভারেজ স্পিরিট, স্পিরিট ইজিকাস টু কি হয় ডিস্টেন্স বাই টাইম, যখন এভারেজ স্পিরিট থাকবে তখন ডিস্টেন্স বাই টাইমই হবে, শুধু কি হবে একটা টি লেগে যাবে, মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এই কারণ এভারেজটা আমাদের কি, এভারেজটা নির্ণয় হয় অনেকগুলো পার্টে 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 যদি যায়, পার্টে পার্টে যাচ্ছে, তারপর আমরা এভারেজ নির্ণয় করব, সেই জন্যই তো এভারেজ বের করতে হবে। তো এভারেজ এখানে কি উপরে হবে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাহলে এখানে টাইম তো আমাদের কোথাও দেখতে পাচ্ছি দেওয়া নাই, তাহলে কি করব আমরা টাইম বের করব, টাইম ইজিকাস টু আবার কি হয়, টাইম ইজিকাস টু আবার হয় ডিস্টেন্স বাই স্পিড। এবার প্রথম ক্ষেত্রে ডিস্টেন্সটা কত দেখো 20 কিলোমিটার, স্পিডটা কত 10 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এখানে টাইমটা কত 2 ঘন্টা, T1 ধরে নাও এটাকে, T2 তাহলে কত দ্বিতীয় ক্ষেত্রে, এখানেও সেই ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্সটা কত দ্বিতীয় ক্ষেত্রে 40 কিলোমিটার, স্পিডটা কত 4 কিলোমিটার পার ঘন্টা 4, তাহলে টাইমটা কত এখানে 10। এবার এভারেজ স্পিড আমরা বের করব এএস, এভারেজ স্পিড, এভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা কত, প্রথম ডিস্টেন্স কত এত কিলোমিটার গেছে, এত কিলোমিটার 10 কিলোমিটার পার ঘন্টা পেয়ে গিয়েছে কত 20 কিমি, তাহলে টোটাল ডিস্টেন্সের মধ্যে প্রথম পার্টের যে ডিস্টেন্স সেটা কত 20 কিমি, দ্বিতীয় পার্টের ডিস্টেন্স কত 40 কিমি, তাহলে এই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল টাইম কি একটা টাইম 2 ঘন্টা আর একটা টাইম কত 10 ঘন্টা, তাহলে এখানে কি উপরে আসলো 60, 20 আর 40 60, নিচে আসলো 12, 60 12কে যদি আমরা কাটি তাহলে 5 12 60 5, তাহলে এভারেজ যে স্পিড সে এভারেজ স্পিডটা কত আসলো 5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 5 কিলোমিটার পার ঘন্টা উত্তর, উত্তর অপশন বি, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, অমিত 8,000 টাকা শতকরা যত সরল সুদ ঠিক তত বছরের সময়ে ধার নেয়, মানে ধার নিয়েছে, মানে সরল সুদ এবং যে বছর টাইম, টাইম দুটো সেম, ধরুন রেট অফ ইন্টারেস্ট যদি এক্স হয় তাহলে টাইমটাও কি, টাইমটাও এক্স, দুটো সেম। যদি তাকে সুদ বাবদ 2,000 টাকা দিতে হয়, মানে তাকে সুদ দিতে হচ্ছে, আয় দিতে হচ্ছে 2,000 টাকা, 2,000 টাকা, তবে সুদের হার কত নির্ণয় করতে হবে। তো এই প্রশ্নতে সুদের হারও জিজ্ঞেস হতে পারে কি, আবার যেটাই সুদের হার সেটাই আবার কি সময়, কারণ দুটোই তো সেম, তাহলে সময় বললে সেটাও বের করে নেবে একই জিনিস একইভাবে। তাহলে সুদ এত, কত টাকা সে অমিত এত টাকা শতকরা নিয়েছে, মানে প্রিন্সিপালটা কত 8,000 টাকা, ফর্মুলায় ফেলে দাও, ফর্মুলা কি বলে আমাদের আই ইজিক্যালস টু PRT ডিভাইড বাই 100, সরল সুদের ফর্মুলা। তো এখান থেকে কি 2,000 সমান সমান প্রিন্সিপালটা কত 8,000, রেট অফ ইন্টারেস্ট এবং টাইম দেখো দুটো কিন্তু সেম এক্স এক্স, তাহলে আমি ডাইরেক্ট এক্স স্কোয়ার করে দিচ্ছি, দুটো এক্স ইন্টু এক্স না গুণ করে এক্স স্কোয়ার করে দিলাম, ডিভাইড বাই কত 100, এই জিরো গেল এই জিরো গেল, 2-এর সঙ্গে এটা কাটলে কত এটা 4, 4-এর সঙ্গে 100 কাটলে কত এটা 25, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালুটা আসলো কত 25, তাহলে এক্সের ভ্যালুটা কত আসবে 5, এক্সের ভ্যালু কত 5, তাহলে সুদের হার কত 5%, সময়টা কত 5 বছর, তাহলে একই উত্তর কি অপশন সি। নেক্সট, রামু 25% ছাড়ে একটি টেবিল কিনল, যদি সে কোনো ছাড় না পেত তবে তাকে আরও 185 টাকা বেশি দিতে হতো, রামু টেবিলটির জন্য কত টাকা দিয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে।
টেবিলটার জন্য সে কত টাকা দিয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, যে রামু 25% ছাড়ে একটা টেবিল কিনেছে, টেবিলটার দাম কত? 100%। সে 25% ছাড়ে কিনেছে। যদি ছাড়টা না দেওয়া হতো, যদি না দেওয়া হতো তাহলে তার আরও কত টাকা লাগতো? আরও 185 টাকা লাগতো। মানে এই যে 25% ছাড় দিয়েছে, এই 25%টা ছাড় দেওয়ার ফলে তার কি 185 টাকা তার বেঁচে গেছে। মানে এই 25%-এর ভ্যালুটা কত? 185-র সঙ্গে সমান। তাহলে এখানে 100%-এর ভ্যালু কত? 100% মানে কি? সেই টেবিলটার দাম, অ্যাকচুয়ালি টেবিলটার অরিজিনাল দাম, মানে এর কাছে, দোকানদারের কাছে কত দাম। তাহলে 185 ডিভাইড বাই 25 ইন্টু 100, কাটলে এটা কত? 4। 4 দিয়ে গুণ করলে 20 শূন্য, হাতে 2, 4 8 32, 34 4, হাতে 3, 740 টাকা। 740 টাকা কি তার দাম, অরিজিনাল টেবিলটির দাম। দেখো 740 যদি অপশানে থাকতো, অপশানে কিন্তু টিক করে দিয়ে আসলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ আমার কী চাওয়া হয়েছে? টেবিলটির জন্য কত টাকা দিয়েছে, সেই ব্যক্তিটা ক টাকা দিয়েছে, এটা আমাদের নির্ণয় করতে হবে। ক টাকা সে দিয়েছে, সেই টেবিলটার অ্যাকচুয়াল প্রাইস, মানে প্রিন্টেড দাম যেটা আছে, কস্ট প্রাইস বলতে পারো, সেটা কত? 740 টাকা। কিন্তু ব্যক্তিটা কি করেছে? এই 740-এর উপরে 25% ছাড় পেয়েছে। 25% কি এই এর উপরে সে ছাড় পেয়েছে। তো এইখান থেকে আমরা 25% সেখান থেকে বাদ দিয়ে দেব। তাহলে এখানে 740 100%-এর ভ্যালু, 25% ছাড়ে পেয়েছে মানে কি? সে পেয়েছে 75%। সে পেয়েছে কত? 75%। 75/100 করো, অথবা এখানে 740 185 করো। 5 হাতে থাকলো 1, 9 10 11 12 13 14, 5 হাতে থাকলো 1 2 5, 5 5 5। কেন এইটা আমি 740 থেকে 185-কে কেন মাইনাস করলাম? কারণ এই যে 25%, এই 25%-এর ছাড়ের ভ্যালুটা কত? 185 টাকায়। সে 185 টাকা ছাড় পেয়েছে, তার যে মানে আরও এক্সট্রা বেশি লাগতো মানে কি? সে এক্সট্রা টাকাটা লাগেনি, সে এক্সট্রা টাকাটাকে বাদ দিয়ে দিলেই হয়ে গেল। তো ডাইরেক্ট এখান থেকে বাদ দিয়ে দিলেও যা হবে, এর 75% বের করে নেওয়াও সেই একই বেরিয়ে আসবে, একই। তো এখানে সেই ব্যক্তিটা কত পেমেন্ট করেছে টেবিলটার জন্য? 555 টাকা পেমেন্ট করেছে। বুঝতে পারলে কি না? দেখো, এই যে এখানে যে ভ্যালুটা বেরিয়ে আসবে, এটা করলেও সেই একই ভ্যালু বেরিয়ে আসবে। যেটা ইজি মনে হবে সেটাতে করবে, যে কনসেপ্টটা বুঝতে সহজ মনে হচ্ছে সেটা করো। এই পর্যন্ত সেম, যে সেই টেবিলটার প্রাইসটা কত, অরিজিনাল প্রাইসটা যদি ছাড় না দিত তাহলে হতো 740 টাকা। এবার ছাড়টা সে কত পেয়েছে? 185 টাকা ছাড় পেয়েছে। সে 185-কে এখান থেকে বাদ দাও, অথবা এর উপরে সে 25% ছাড় পেয়েছে, সেটাকেই বাদ দাও। যেটাই বাদ দেবে সেটাই উত্তর আসবে 555, 555 টাকা। নেক্সট, 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই একই কাজ 18 দিনে করে। 4 জন লোক ও 4 জন বালক একত্রে কাজটি কতদিনে করবে সেটা নির্ণয় করতে হবে। তো 3 জন ম্যান একটি কাজ 18 দিনে করছে। যখনই এরকম দুটোর বেশি চলে আসবে, 3টে, তাহলে 3টেকে ইকুয়াল করে নেব। আমাদের M1 D1 T1 ইকুয়াল টু M2 D2 T2 ইকুয়াল টু হয়ে যাবে M2 D2 M3 D3 T3, এরকম করে চলতে থাকবে। এরপর কী বলে? 6 জন বালক, বালককে বি নাম দিচ্ছি, ম্যানকে এম নাম দিচ্ছি আমি। 6 জন বালক 18 দিনে সেই একই কাজ করছে। আমাদের বের করতে হবে 4 জন ম্যান, ও যখনই থাকবে প্লাস হবে 4 জন বালক কত দিনে করবে সেটা নির্ণয় করতে হবে। এটা সলভ করবে কি করে? সলভ করার জন্য প্রথম দুটোকে ইকুয়াল আগে করবে, ইকুয়াল করে এম এবং বি এর মধ্যে একটা রিলেশন বের করে নেবে। তারপরে হয় 1 নম্বর এবং 3 নম্বরকে ইকুয়াল করো, অথবা 2 নম্বর এবং 3 নম্বরকে ইকুয়াল করবে। তো আমরা প্রথমে 3m ইন্টু 18 ইকুয়াল টু 6b ইন্টু 18, এই দুটো থেকে আমরা বি এবং এম এর মধ্যে একটা রিলেশন বের করে নেবো। 18 এখান থেকে কেটে যাবে, এটার সঙ্গে এটা কাটলে এটা 2, মানে কি আসলো? এম ইজিক্যালস টু আসলো 2b।
এম এর ভ্যালু আসলো 2b, যেখানে যেখানে এম পাবো সেখানে সেখানে আমরা 2b বসিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো, এবার তুমি 1 নম্বরের সঙ্গে হয় 3 নম্বরকে ইকুয়াল করো অথবা 2 নম্বরের সঙ্গে 3 নম্বরকে ইকুয়াল করো, যেটাই করো সেটাতেই উত্তর হবে। তো আমি 1 নম্বরের সঙ্গে করছি 3m × 18 সমান সমান 2 নম্বরটা আর লিখছি না, একবার 3 নম্বরেরটা 4m + 4b × x। এবার আমি কি পেয়েছি, এম এর ভ্যালু, এই যে দেখো এম এর ভ্যালু কত 2b, তাহলে এম এর জায়গাগুলোতে আমরা 2b বসিয়ে দেবো। এখানে সিম্পল এম আছে, তাহলে 2b বসালে 3 2 6b, তাহলে এটা 6b × 18 সমান সমান এটা কত চলে আসবে, এম যদি 2b বসিয়ে দিই তাহলে 4 2 8b, 8b + 4b 8 4 12b × x। তাহলে এই যে দেখো বি কেটে যাবে, বিটা কি গুণ আকারে তো আছে, গুণ হিসেবে বসে আছে, তাহলে বি কেটে যাবে। 6 দিয়ে 12কে কাটলে 6 2 12, 2 দিয়ে 18 কাটলে 9, তাহলে এক্সের মানটা আসলো 9, এক্সের মান আসলো 9, 9 দিন এখান থেকে উত্তর অপশান ডি। নেক্সট, যদি পি এর 50%, কিউ এর 25% হয় তবে পি সমান সমান কিউ এর x% মান কত সেটা নির্ণয় করতে হবে। ভালো প্রশ্ন। পি এর 50% মানে কি 50/100 সমান সমান কিউ এর 25% মানে কি কিউ এর 25/100, 100 100 কাটলো, 25 দিয়ে কাটলে এটা 2, তাহলে p/কিউ এর মানটা আসলো কত 1/2। এবং আমাদের মান বের করতে হবে পি সমান সমান কিউ এর x% মানে কি কিউ এক্স /100, কিউ এক্স এটাই তো, পার্সেন্টেজ মানে কি বাই 100 হয়ে যাবে। তাহলে এখানে কি আসবে p/কিউ, এটা সমান সমান x/100। এবার এই p/কিউ এ এই p/কিউ এর মানটা বসিয়ে দাও, মানে 1/2, মানে 1/2 সমান সমান হয়ে গেল x/100। এইটা দিয়ে এটাকে কাটো, এটা দিয়ে এটাকে কাটলে কত আসবে, 2 দিয়ে কাটলে 50, তাহলে 50 1 কে 50, এক্সের মানটা কত আসবে 50, এক্সের মান কত হলো তাহলে 50, উত্তর অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোনো পরীক্ষায় 58% ইংরেজিতে এবং 68% অঙ্কে পাশ করলো, যদি উভয়ই বিষয়ে 17% ফেল করে তাহলে উভয়ই বিষয়ে এবং উভয় বিষয়ে যদি 215 জন পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত বের করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুবই জিজ্ঞেস হয়ে থাকে, গুলিয়ে যাওয়া প্রশ্ন, একদম ভালো করে বুঝে নাও। দেখো একটু সাইডে আঁকি, এখানে আছে, এই হয়ে গেল সেই টোটাল ধরে নাও স্টুডেন্ট, মোট যে স্টুডেন্ট আছে এই টোটাল স্টুডেন্ট, তার মধ্যে থেকে এইখানে দেখো প্রথমে আছে এখানে পাস, এইখানে আছে কি ফেল, এবং উভয় বিষয়ে যেটা থাকবে এগুলোকে সেটাতে কনভার্ট করে নেবে। কীভাবে কনভার্ট করবে দেখো, এইটা আছে কি ইংলিশ, ইংলিশে প্রথমে কি বলেছে 58% কী করেছে পাস করেছে, 58% যদি ইংরেজিতে পাস করে তাহলে ইংরেজিতে ফেল করেছে কতজন, কীভাবে পাবে, 58% পাস ইংরেজিতে, তাহলে বাকিগুলো ফেল, বাকিগুলো কত 100 - 58 করো কত 42%, তাহলে এখানে কি নিচ্ছে আমি 42% ফেল করেছে ইংলিশে, ফেলগুলো ফেল 42% ফেল। এবার অঙ্কে কতজন পাস করেছে, 68% অঙ্কে পাস করেছে, তাহলে অঙ্কে ফেল করেছে কত, বাকিগুলো অঙ্কে ফেল করেছে, তো বাকিগুলো কত হচ্ছে বাকি 32, তাহলে এই নিয়ে নিচ্ছি বাকি 32, এই হয়ে গেল বাকি 32, এগুলো কি ফেল ম্যাথে, এগুলো কিন্তু ফেল সব, এফ লিখে দিচ্ছি উপরে ফেল। এবার আমি এখানে ফেল নিয়ে করলাম কেন, পাস নিয়ে করলাম না কেন, কারণ এই যে দেখো উভয় বিষয়ে 17% ফেল, এই কথাটার জন্য ফেল কথাটা এখানে ফেল আছে বলে আমি ফেলে নিলাম, কারণ উভয় বিষয় আমাকে নিতেই হবে একটা, এই যে উভয় এখানে দেখো মার্জ হয়ে গেছে, এইখানে কি আছে এইখানে আছে উভয় বিষয়, মানে এখানে 17% উভয় বিষয় এখানে ফেল, মানে 17% সে অঙ্কেও ফেল, সে ইংরেজিতেও ফেল, 42% তো আছে, 42% কি শুধু ইংলিশে ফেল, আর 17% উভয় মানে কি ইংলিশেও ফেল আছে আবার অঙ্কতেও ফেল আছে। তাহলে এই যে এখানে টোটাল ফেল কতজন সেটা কীভাবে নির্ণয় করবে, কত পার্সেন্টেজের টোটাল ফেল, দেখো
এই যে 42 জন যে ইংলিশে পাস করেছিল, ফেল করেছিল, এখানকার মধ্যেও সেই 17 জনও আছে। তাহলে এই 17টাকে আমি এখান থেকে মাইনাস করে দিচ্ছি। এই 17টা কারণ এরা কি উভয় বিষয়ে ফেল, যেহেতু এই 17কে যদি আমরা মাইনাস করে দিই তাহলে পড়ে থাকবে কি, এটাকে যদি মাইনাস করে দিই তাহলে পড়ে থাকবে কি, শুধুমাত্র ইংলিশে ফেল। শুধুমাত্র ইংলিশে ফেল, কথাটা বোঝো যে শুধু ইংলিশে ফেল। তাহলে শুধু ইংলিশে ফেল, এখান থেকে এটাকে যদি মাইনাস করে তাহলে কত বেরিয়ে আসবে, 7 5 12, হাতে থাকলো 1 25, 25 জন শুধু ইংলিশে ফেল। এরপরে এই যে অঙ্কে ছিল কত, 32 জন ফেল। অঙ্কে 32 জন ফেল। এখান থেকে আবারও আমি 17কে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই 17 জন কি, এরাও তো অঙ্ক মানে উভয় বিষয়ে ফেল, অঙ্কেতেও ফেল আরও আর কি ইংলিশেও ফেল যেহেতু, তাহলে কি এই 17টাকেও বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে এখানেও 7 5 12 মানে 15 জন। 15 জন শুধু অঙ্কে ফেল, শুধু ইংলিশে ফেল 25 জন, শুধু অঙ্কে ফেল 15 জন, আবার উভয় বিষয়ে ফেল কত, 17 জন। দেখো মিডিলে উভয় বিষয় এরাও তো ফেল, এই 17 জন এরাও কিন্তু ফেল, তো এখান থেকে ফেলগুলো বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এই সবগুলোকে যদি যোগ করে দিই তাহলে কি পেয়ে যাবো, তাহলে পেয়ে যাবো আমরা টোটাল ফেল। টোটাল ফেল কতজন, এগুলোকে যোগ করো, এগুলোকে যোগ করলে কত আসবে, 7 57% টোটাল ফেল। 57% টোটাল ফেল এখান থেকে। এইবার তাহলে টোটাল পাস কিভাবে পাবো, টোটাল পাস পাবো আমরা, টোটাল এতজন ফেল 100% থেকে আবার এখানে বাদ দিয়ে দাও, 100% থেকে বাদ দিয়ে কত, 43%। তাহলে 43% কি আমাদের টোটাল পাস। এবার দেখো আছে আমাদের উভয় বিষয়ে এখানে 215 জন পাস। তো এই যে উভয় বিষয় মানে কি, এই যে টোটাল পাস, এটা কি উভয় বিষয়ে এখানে পাস। তো এই পাস, এই 43% এটা আমাদের 215-র সঙ্গে সমান। এটা যদি এত হয় তাহলে 100% কত সেটা বের করে নাও, কত আসবে, 215 ডিভাইড বাই 43 ইন্টু 100। কাটলে এটা 5 3 5 15, 5 হাতে 1 20 21, হ্যাঁ 5 দিয়ে কেটে যাবে। তাহলে কতজন আসলো, 500 জন। 500 জন এখান থেকে উত্তর হয়ে যাবে অপশন ডি। এই প্রশ্নটা যদি খালি এখানে যদি আমাদের এই যে পাস আর এখানে ফেল দুটো যদি কন্ট্রাডিক্ট যদি না থাকতো তাহলে কিন্তু এই সামনের দিকের অনেক কটা লাইন কিন্তু আমরা বেঁচে যেতাম, করতে হতো না। মানে এখানেও ফেল, এখানেও যদি ফেল থাকতো, বা এখানে পাস এত, উভয় বিষয়ে পাস এত যদি থাকতো তাহলে বেশি একটি লাইন করতে হতো না। মুদ্রা কথা বুঝতে পেরেছো কিনা সেটা আগে বলো, কমেন্ট করে জানাও। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট চলো, দেখো প্রথমে 10%-এর ও পরে 20% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ কত। পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করে দাও, টোটাল দুটোই ছাড়। পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বা প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে প্লাস কি, সবগুলোই প্লাস মাইনাস, এটাও প্লাস মাইনাস, এটাও প্লাস মাইনাস, এটাও প্লাস মাইনাস। পজিটিভ কখন হবে, যখন বাড়বে সেটা পজিটিভ। প্রফিট লসের ক্ষেত্রে প্রফিট হলে পজিটিভ, লস হলে নেগেটিভ। ছাড়ের ক্ষেত্রে ছাড় দিলে মানে কি নেগেটিভ, ছাড় দিচ্ছে মানে কি নেগেটিভ। এটা পজিটিভ নেগেটিভ এভাবে ডিনোট হবে। দেখো দুটো পরপর ছাড় দিলে কি, প্রথমে ছাড় দিচ্ছে 10%, এটা মাইনাস, তাহলে কি ছাড় দেওয়া মানে কি মাইনাস, তাহলে মাইনাস কত, এটা দ্বিতীয় 20, এটা এক্স এটা ওয়াই, দুটোই যেহেতু ছাড় মানে কি মাইনাস, তাহলে এখানে কি মাইনাস হলো। এইখানে কী হবে, মাইনাস হবে না প্লাস হবে, দেখো দুটো যেহেতু মাইনাস তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ এখানে গুণ এক্স ওয়াই এখানে গুণ আকারে আছে, এই এখানে উপরে কী ছিল এক্স ওয়াই গুণ আকারে, তো গুণ আকারে মাইনাসে গুণ করলে কী হয়, প্লাস হয়ে যায়। মাইনাসে করলে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস প্লাসে কি মাইনাস হবে, প্লাসে প্লাস হবে, মাইনাসে মাইনাস হবে। তো এখানে কি দুটোই মাইনাস ছিল, তো মাইনাসে কী হয়ে যাবে, প্লাস। তাহলে 10 × 20 ডিভাইড বাই 100, দুটোই 0 কাটো, 0 কাটো এখান থেকে, তাহলে পড়লো এটা কত, -30। এই যে এখানে কত আসলো, +2, এই যে +2, এটার সমান কত, -28%। মাইনাসটা কী ডিনোট করছে, মাইনাসটা ডিনোট করছে এই ছাড় হচ্ছে, টোটাল ছাড় কত, 28%। 28% অ্যান্সার অপশন সি। এখান থেকে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কের 10টি প্রশ্নের মধ্যে কয়টা করতে পেরেছ জানাবে। আমরা রিজনিংকে করব। রিজনিংয়ের প্রথম প্রশ্ন সিরিজের উপর।
213, 214, 210, 219, 203, আচ্ছা 288 কোশ্চেন মার্ক। দেখো এইখান থেকে এটা কি হচ্ছে, দেখো 1 প্লাস হচ্ছে, এইখানে আবার কি দেখছি 4 মাইনাস হচ্ছে, এইখানে আবার দেখছি 9 প্লাস হচ্ছে, এইখানে আবার দেখছি 16 মাইনাস হচ্ছে, এইখানে আবার কি দেখা যাচ্ছে প্লাস 25 হচ্ছে। দেখো এখান থেকে কি 202 থেকে কত প্লাস 25 করলে কি, তাহলে এর পরেরটা কী হবে? এবার যেই নাম্বারগুলো লিখেছি আমি 1, 4, 9, 6, 16, 25, এই নাম্বারগুলো দেখে কিছু কি মনে পড়ছে তোমাদের? তোমার কিছু মনে পড়ছে কি না দেখো তো। এইটা কি 1-এর স্কোয়ার না, এটা 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, এটা 4-এর স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার। তাহলে এখানে কি এর পরেরটা 6-এর স্কোয়ার। এবার প্রথমে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা কি হবে -6-এর স্কোয়ার মানে 36। তার মানে 228 থেকে 36কে মাইনাস করতে হবে, তাহলে আসবে কত 291, 192। তাহলে এই যে কোশ্চেন মার্কে বসবে 192, অ্যান্সার অপশন এ। নেক্সট LXF, এই যে এই এরপরে কী হবে বের করতে হবে, তো লিখে নাও LXF MTJ NPN OLR। এরপরেরটা আমাদের প্রশ্নবোধক। এল এর পরে এম, এম এর পরে এন, এন এর পরে ও, তাহলে ওর পরে আমাদের আসবে উত্তরটা পি, পি দিয়ে শুরু হবে। এবার এক্স দেখো এবার পিছনের দিকে উল্টো দিকে হয়ে গেছে, এল এখান থেকে কাউন্ট করছি, দেখো এল এম এন ও পি, 4 ঘর গেলে পিতে, পি থেকে টি পি কিউ আর এস টি, 4 ঘর গেলে টিতে, টি থেকে এক্স টি ইউ ভি ডাব্লিউ এক্স, 4 ঘর গেলে। তার মানে এইখান থেকে যেটাই বসবে সেটা 4 ঘর প্লাস আসলে আমরা এলে আসবো, তার মানে এল থেকে আমরা 4 ঘর মাইনাস যাব। তাহলে এল থেকে কি পজিশন যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু রিভার্সগুলোও কিন্তু তাড়াতাড়ি বের করতে পারবে, পজিশন যদি মুখস্থ থাকে। এল 12 নম্বরে, তাহলে 8 নম্বর কে আছে এইচ, এইচ এল আমাদের 12 নম্বর, 12 থেকে 4 মাইনাস করলে কি 8, এইচ এই দেখো এইচ বসালাম, এইচ আই জে কে এল, দেখো 4 ঘরে এল। এবার এফ জি এইচ আই জে, আচ্ছা এবার আবার এইদিকে 4 ঘর করে প্লাস হচ্ছে, এফ এর পরে এই যে জে এসছে +4, জে এর পরে এই যে এন +4, এন এর পরে এসছে আমাদের এই যে আর +4। এবার আর এর পরে আমরা যদি 4 ঘর প্লাস যায় আর এস টি ইউ ভি, আসবে কি অক্ষর আমাদের ভি অক্ষর, তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের পিএইচভি, পিএইচভি, পিএইচভি দেখো অপশন সিতে আছে, অপশন সি এখান থেকে উত্তর। নেক্সট দেখো ম্যাঙ্গো শব্দটির সাংকেতিক ভাষা যদি আমাদের 41576 লেখা হয়, অ্যাপেলকে যদি 17735 লেখা হয়, গ্রেপসকে কী ভাষা লেখা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই যে MANGO, প্রথমে এইখান থেকে আমরা দেখব যে 41576 আসলো কী করে। দেখো এইখানে দেখো এ একটা 1 আছে, এই এটাও 1 হচ্ছে, কিন্তু এই যে 7কে যদি দেখি এই 7G, কিন্তু এখানে আবার 7 কি পিকে বোঝা যাচ্ছে, পিকে আবার 7 বোঝা যাচ্ছে, তাহলে কন্ট্রাডিক্ট হয়ে গেলে তাহলে অন্য কিছু ভাবতে হবে। অন্য কিছু ভাবার ক্ষেত্রে এইখানে দেখো পজিশনগুলোকে লিখে নাও, এম 13 নম্বর অক্ষর, এ 1 নম্বর, এন 14 নম্বর অক্ষর, জি 7 নম্বর অক্ষর ও 15 নম্বর অক্ষর। এইবার এই যে এটা 13 ছিল, 13 ডিজিট কি 1 এবং 3, এই ডিজিট দুটোকে যোগ করলে দেখো আসে 4, এ 1 1ই, এটা কত 14 নম্বর এন, 14 1 এবং 4কে যোগ করলে 5, 7টা 7ই, এখানে ও 15 নম্বর অক্ষর, 1 এবং 5কে যোগ করলে 6, দেখো এসছে কিনা 41, 5, 7, 6। ঠিক একইভাবে আমাদের APPLE এইটাও হচ্ছে, এ আমাদের 1 নম্বরে, পি আমাদের দুটোই 16 নম্বরে, এল আমাদের 12 নম্বরে, ই 5 নম্বর অক্ষর। তাহলে এটার 1 সেম আছে, এই দেখো 6 এবং 1কে যোগ করলে কত 7, এটাও 7, 12 এবং 1কে যোগ করলে এটা 3, এটা 5,
এটাই এসছে দেখো এখানে 17735। তাহলে আমাদের এটা বের করতে হবে, কি বের করতে হবে আমাদের? জি আর এ পি ই এস, তাই তো? তাহলে জি আমাদের কত নম্বর অক্ষর? 7 নম্বর অক্ষর, এটা পরিবর্তন নেই। আর 18 নম্বর, এ 5 নম্বরে লিখে নিয়ে, সরি এ আমাদের 1 নম্বরে, পি আমাদের 16 নম্বর অক্ষর, ই 5 নম্বর অক্ষর, এস 19 নম্বর অক্ষর। তাহলে এটা কি 7, এই দুটো নম্বরকে যোগ করলে কত আসবে আমাদের? এই দুটোকে যোগ করলে 9, এটা 1, এটা 7, এটা 5, এই দুটোকে আবার যোগ করলে কত? 10 আসবে। তো যোগ করলে তো দুটো ডিজিট চলে আসলো, এই দুটো ডিজিট যেহেতু আসলে এই দুটোকে আবার যোগ করো, মানে 7 9 1 7 5 1, এটা হবে উত্তর। মানে এই যে এখানে ডবল হয়ে গেছে, লাস্টে জিরো তো নেই কোথাও, এই দুটোকে আবার যোগ করে দাও। তাহলে 7 9 1 5 7 1, অপশান এ। অপশান এ বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের 4টি শব্দের মধ্যে কোনটি আলাদা? আহমেদাবাদ, আহমেদাবাদ ক্যাপিটাল নয়, বাকিরা সবগুলোই ক্যাপিটাল। মহারাষ্ট্রের ক্যাপিটাল রাঁচি, এখানে রায়পুর, সবগুলো ক্যাপিটাল শহর, এটা আমাদের ক্যাপিটাল নয়। নেক্সট, এ বি এর, আচ্ছা ব্লাড রিলেশনের প্রশ্ন, ফ্যামিলিটি রাখতে হবে আমাদের। এ বি এর বাবা, এই যে এ কার বাবা? বি এর বাবা, ঠিক আছে। সি এ এর ভাই, সি এ এর ভাই। এফ বি এর বোন, এফ বি এর বোন। যদি এম এ এর বাবা হন, এ এর আবার বাবাকে এম, তাহলে এফ এবং সি এর মধ্যে সম্পর্ক কি? এফ এবং সি এর মধ্যে সম্পর্ক, এর বাবাকে, এর বাবা এ, বাবার ভাই, তোমার বাবার ভাই, তোমার বাবার ভাই তোমার কে হয়? প্রথমত কাকা হয়। এবার তুমি কে হও তার? তুমি যদি ছেলে হও তাহলে ভাস্তা হও, তুমি যদি মেয়ে হও তাহলে ভাস্তি হও, বা ভাইপো ভাইজি। তো এখানে কি আছে? ভাইজি। তাহলে এখানে কি? মেয়ে যেহেতু, এফ যেহেতু মেয়ে, তাহলে এটা কি? ভাইজি ও কাকা, ভাইজি ও কাকা, এখান থেকে উত্তর হয়ে যাবে উত্তর অপশন ডি। নেক্সট, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 20:11, 102 কী হবে বলতে হবে। দেখো, এই যে 20কে যদি আমি হাফ করি কত আসবে? 10। 10-এর সঙ্গে যদি 1 যোগ করে দিই আসবে কত? 11। 102কে যদি আমি হাফ করি তাহলে আসবে 51। এখানেও যদি আমি 1 যোগ করে দিই আসবে কত? 52। এবং 52 অপশানে আছে, ট্রিক খেটে গেছে, তাহলে উত্তর হয়ে যাবে 52, উত্তর অপশান এ। নেক্সট, MTBO করে এইটা এসছে, এটা আমাদের কি হবে? পরিবর্তন হবে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেখবো এইটা থেকে এইটা কীভাবে পরিবর্তন হয়ে এসছে। MTBO এইখান থেকে এসছে KRZM, KLM 2 ঘর উপরে, RST দেখো 2 ঘর উপরে, ZAB 2 ঘর উপরে, MNO 2 ঘর করে উপরে প্লাস, বা উপর থেকে বলতে পারি উপরের দিক থেকে 2 ঘর করে নিচে মাইনাস। তাহলে আমাদের বের করতে হবে RJMD, এর 2 ঘর আমরা যদি মাইনাস আসি তাহলে কি আসবে? PQR, জের থেকে 2 ঘর মাইনাস আসলে কি আসবে আমাদের? এইচ এর পরে কি? IJ, এম এর থেকে 2 ঘর যদি আমরা নিচে আসি KLM, ডি এর থেকে যদি 2 ঘর নিচে আসি তাহলে কি হয়? বি, মাইনাস, সবগুলো 2 ঘর করে মাইনাস, বা নিচের থেকে উপরে গেলে সবগুলো প্লাস। তাহলে PHKB যে অপশানে আছে সেই অপশানটা আমাদের সঠিক হবে। PHKB আসে আমাদের অপশান এতে, অপশান এ এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, এটা ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, ABCDEFGH 8 জন একটি গোল টেবিলকে ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে জায়গা তো ছোট, যেখানেই করছি, এই যে গোল করে এইভাবে তারা বসে আছে। এবার কীভাবে বসেছে, বসার পজিশনগুলো? ডি বসেছে এফ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে। ডি বসেছে এফ এর বাঁ দিকে,
তা আমি ধরে নিচ্ছি এখানে কোথাও এক জায়গায় এফ আছে, এখানে এফ, এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, তো বাঁ দিকে দ্বিতীয় স্থান, এটা একটা প্রথম স্থান, এটা একটা দ্বিতীয় স্থান। এই দ্বিতীয় স্থানে কে আছে? ডি আছে, এখানে ডি আছে, এবং এইচের ডান দিকে তৃতীয় স্থানে। এবার এইচ থেকে আবার ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে 1 2 3, তাহলে ডান দিকে এইচের থেকে ডান দিকে থাকতে হবে। এইচকে যদি আমি এখানে দিই, এইচের ডান দিক কোনটা হবে? এইচের ডান দিক হবে এটা, কারণ কেন্দ্রের দিকে মুখ করে আছে। তো ডান দিকে দেখো 1 2 3 নম্বর স্থানে কে? ডি। ঠিক আছে, এ বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে। এফ এর ডান দিকে দ্বিতীয় স্থান কোথায়? এফ এর ডান দিক, এটা এফ এর ডান দিক কোনটা? এটা। এফ এর এই ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? এ বসে আছে। ঠিক আছে, এখানে এ বসে আছে। তার পাশে বসেছে এইচ, এর পাশে বসেছে কে? এই যে এখানে এইচ, এর পাশে এইচ বসে আছে। সি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। সি বসেছে কার? বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। বি এর মধ্যে এখনো বসাইনি, তাহলে বি এর কাজ পরে করবো, এই লাইনের কাজ। এবার দেখো, এফ রয়েছে বি এর ডান দিকে তৃতীয় স্থানে। এফ বি এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে বি কোথায় আছে? এখানে। বি এর ডান দিক কোনটা? এটা বি এর ডান দিক। ডান দিকে দেখো তৃতীয় স্থানে বি হচ্ছে কি না? 1 2 3, 3 নম্বর স্থানে এফ। ঠিক আছে, তাহলে এবার আগের লাইনটা করো। সি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। এই যে সি বসেছে কোথায়? বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানটা কোনটা? এটা, এটা এর দ্বিতীয় স্থান, এখানে বসেছে। ঠিক আছে, এই পর্যন্ত। এবারে দেখো, এই পর্যন্ত হয়ে গেছে। এবার এফ এর পাশে জি বসেনি। এবার এফ এর পাশ, এফ এর আর কোন কোন দুটো জায়গায় খালি ফাঁকা পড়ে আছে? এই জায়গাটা পড়ে আছে এবং এই জায়গাটা পড়ে আছে, এই দুটোতে শুধু পড়ে আছে। এবার এখানে বলে দিয়েছে যে এফ এর পাশে জি বসেনি, তাহলে এফ এর এখানে আমি জিকে দিতে পারবো না, তাহলে জিকে কোথায় দিতে হবে? আমাকে জিকে এখানে দিতে হবে। তাহলে এখানে কে পড়ে থাকলো? আর এ বি সি ডি ই, ইকে এখনও বসেনি, তাহলে ই এখানে বসেছে। এইভাবে সবাই বসে আছে 8 জনে। এখানে হয়ে গেছে 8 জন, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এইবার প্রশ্ন আছে, ওপরের তথ্য অনুসারে এ এর ঠিক বাঁ দিকে কে বসে আছে? তাহলে এ এখানে, এর বাঁ দিক কোনটা? এর, আচ্ছা এটা এর ডান দিক, এটা এর ডান দিক, এটা এর বাঁ দিক হবে। কেন্দ্রের দিকে যেহেতু মুখ করে আছে, কেন্দ্রের দিকে মুখ করে থাকলে উপর এদিকটা কী হয়ে যাবে? ডান দিক হয়ে যাবে। তুমি নিজেকে কেন্দ্রের দিকে ভাবো, তাহলে কি এটা ডান দিক হয়ে যাবে, এটা কি বাঁ দিক? তাহলে বাঁ দিকে কে আছে? এখানে ই বসে আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশান বি। অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার, ই বসে আছে। নেক্সট, সকল মানুষ চেয়ার, মানুষ ম্যান, সমস্ত ম্যান কি? চেয়ার। সকল চেয়ার টেবিল, যত চেয়ার আছে সবই টেবিল। কনক্লুশন, সকল মানুষ টেবিল, সকল মানুষ, যত মানুষ আছে সকল মানুষই কি? টেবিল, অবশ্যই টেবিল। কারণ এই যে দেখো টেবিলটা কি বড়, এর মধ্যে মানুষ তো কয়েকটা আছে, তাহলে এটা কি? সকল মানুষের টেবিলের মধ্যে ধরে গেছে, তাহলে সকল মানুষের টেবিল। ঠিক। কিছু চেয়ার মানুষ, এদের চেয়ার, এই যে চেয়ারগুলো আছে সব চেয়ারগুলো তো মানুষ না, তার মধ্যে দেখো এই চেয়ারের মধ্যে কিছু চেয়ার মানুষ, এটাও কি আছে আমাদের? ঠিক। দুটো বৃত্তান্তই ঠিক, 1 2 দুটোই সঠিক। উত্তর অপশান সি। নেক্সট, পিক্টোরিয়াল সিরিজ। এইখানে আছে কোশ্চিন মার্ক। দেখো এইটা এখানে চলে গেছে, এইটা এখানে চলে গেছে, এইটা এখানে চলে গেছে, এইটা এখানে চলে গেছে। ঠিক আছে, তাহলে কি আসবে? এইটা এখানে চলে আসবে, মানে এখানে এস, এই গোলটা এখানে, এখানে গোল, এইটা উপরে, এটা এই দিকে চলে যাবে, ত্রিভুজ এখানে বসে যাবে। দেখো এরকম কোনটাতে আছে? আচ্ছা অপশান এতেই আছে। হ্যাঁ, এই দুটোকে শুধু এখানে চেঞ্জ করে দিয়েছি, অপশান এতে আছে। তো অপশান এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো আজকের ক্লাসের এই টোটাল 40টি প্রশ্ন ছিল। এই 40টি প্রশ্নর মধ্যে 35টি, কত টার্গেট দিয়েছিলাম? 37টি করতে পারলে কি না প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সুন্দর করে কিন্তু সেই ক্লাসগুলোকে দেখবে। খাতা কলমে কিন্তু প্র্যাকটিস করবে, বিশেষ করে অঙ্ক রিজনিং খাতা কলমে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। স্পিড লেভেল বাড়াতে হলে খাতা কলমে কিন্তু প্র্যাকটিস করতে হবে, শুধু দেখলে কিন্তু স্পিড লেভেল বাড়াতে পারবে না। পরীক্ষা হলে কিন্তু সময় ম্যানেজ করাটাই কিন্তু সেখানে টাফ হয়ে দাঁড়াবে। সেই জন্য খাতা কলমে প্রত্যেকে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। কে কে খাতা কলমে প্র্যাকটিস করছো প্রত্যেকে একটু অ্যাটেন্ডেন্স দিয়ে যাও, তো প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও।
খাতা কলমে কে কে প্র্যাকটিস করছো। তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।